পর তে যখন নিজের বাড়িতে ফিরে, তের বাবা তেকে কসম কেটে বলেছিল এসব যাতে কাউকে না বলে, এমনকি মাকেও না। যদি বলে কেমন ঘুরেছে তারা, তাহলে যাতে তেই বলে তার আঙ্কেল আন্টি অনেক ভালো ছিল, তাকে অনেক আদর করেছে, অনেক ভালো ভালো খাবার খাইয়েছে। এই ঘটনার বেশ কয়েকদিন তেই কেমন মনমরা হয়ে থাকতো, কারোর সাথে মিশতো না, ঠিক মতো খেত না, চোখ মুখ শুকিয়ে ডেবে গিয়েছে। তের বাবা তের অবস্থা দেখে তেকে অনেক জায়গায় ঘুরিয়ে আনলো, অনেক মজার মজার খাবার দিল, তাকে অনেক দিন বিভিন্ন জিনিসে ডুবিয়ে রেখে তার মন ভালো করলো, পাছে তিনি ধরা পড়ে যান সেই ভয়ে। এসবের পর ছোট্টতে সব ভুলে যায়, আবার হাসি খুশি জীবনে ফিরে এলো। তার ক্ষুদ্র মস্তিষ্কে ওই ঘটনা আর হানা দেয় না। প্রতিদিন তের বাবা তেকে তার পছন্দের জিনিস কিনে দেয়, তবে এসব ভালো ভালো জিনিস আগে কিনে দিতে পারতো না, কিন্তু এখন দেয়। এভাবেই ধীরে ধীরে বছর কেটে যায়। আস্তে আস্তে তের বয়স বাড়ে। তের তখন 9 বছর বয়স। তের নাকি একটা ছোট্ট ভাই আসবে শুনেছে তেই। তের মা তখন তের ভাইয়ের নামও ঠিক করে রেখেছিল কিয়াদ। তের নামের সাথে মিল রাখবে কিম তাইহং আর কিম কিয়াদ। আর এটা শুনে তে কি যে খুশি, সে সারা ঘর মাতিয়ে রাখতো তার ভাই আসবে শুনে। তখনও ছিল বর্ষাকাল। টিনের চালে ঝংকার তুলে বৃষ্টির ফোঁটা আগ্রাসী ভাবে পড়ছে। তাই এক হাতে পুতুল জড়িয়ে বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে মাঝরাতে। হঠাৎ শরীরে কারো স্পর্শ অনুভব হতে ঘুম ভেঙে যাইতে তাই দেখে তার আব্বা তাকে জড়িয়ে ধরে আছে। আব্বা! আস্তে! এই মা কথা বলে না। আজকে আব্বা তোমার সাথে ঘুমালে কি তুমি রাগ করবে? আজকে আব্বার ভয় করছে অনেক জানো। আব্বা, তোমার কেন ভয় লাগছে? এই যে কেমন বিদ্যুৎ চমকায়, তাহলে তো মায়েরও ভয় লাগছে তাই না? না, তোমার মায়ের ভয় লাগে না। তোমার মায়ের সাথে তো তোমার ছোট ভাই আছে তাই না? তাই আমি আজ আমার তের সাথে থাকবো। ও আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি আমার সাথে ঘুমাও কেমন? তুই আবার পুতুল জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তের বাবা তেকে নিজের দিকে ফিরিয়ে তেকে বাজে ভাবে ছুতে লাগলো। সেই মুহূর্তে তের ওই রাক্ষস আঙ্কেলটার কথা মনে পড়লো। সে বাবাকে সরিয়ে দিতে দিতে বলল, আব্বা আব্বা তো তুমি এগুলো কি করছো আব্বা? আব্বা! তের আব্বা বিড়বিড় করে কি যেন বলতে লাগলো তেকে, কিন্তু সেগুলোতে শুনলো না। তের মুখটা পাংশুটে হয়ে যায় ভয়ে। তের সাথে তের আব্বা জোর জবরদস্তি করতে লাগলো, কিন্তু তের লঘু শরীরের শক্তি তার বাবার শক্তির সাথে পেরে উঠলো না। তে গলা ফাটিয়ে চিৎকার করছে। তের চিৎকারে তের মায়ের ঘুম ভেঙে গেল। দেখলেন তার পাশে তার স্বামী নেই। আসলে এটা তের মায়ের দ্বিতীয় বিয়ে ছিল, তাই তে যাকে বাবা বলে জানে, আসলে গঙ্গিউ যে তের সৎ বাবা সেটা তে জানতো না। তের বয়স যখন 2 মাস, তখন তের বাবা মারা যায়। তারপর তের মায়ের পরিবারের জোরাজোরিতে তের মা এই লোকটাকে বিয়ে করতে রাজি হয়েছিল। এতদিন তে যাকে বাবা বলে জানতো, সেই সৎ বাবা দেশের বাহিরে ছিল, হঠাৎই চলে এসেছে, তাই তেই জানতো এটাই তার বাবা। তের মা ডাইনিং রুমে আসতেই ক্ষীণ চিৎকার তার কানে বাজে। চিৎকারটা তের রুম থেকেই আসছে এটাই তিনি লক্ষ্য করলো। বৃষ্টির আওয়াজে তিনি চিৎকারটা ভালো করে শুনেন না, তাই তের মা তের রুমের দিকে এগিয়ে গেলেন। যেতেই তের মায়ের বুকের ভেতরে হৃৎপিণ্ডটা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। তিনি বুকে হাত দিয়ে বসে পড়লেন মেঝেতে, শ্বাস নিতে লাগলো বড় বড় করে। একে দেখছে তিনি, তার দ্বিতীয় স্বামী তার মেয়ের রুমে তার মেয়েকে ধর্ষণ করছে। তের দেহটা চাপা পড়ে আছে গঙ্গিউর শরীরের নিচে। তের মা এসব দেখে দ্রুত উঠে লাইট অন করতেই গঙ্গিউর মুখের দিকে তাকালেন। এই দৃশ্য দেখে তের মা মুখে হাত দিয়ে কান্না করে দেন। তের বাপ, এটা তুমি কি করলে? গঙ্গিউ দ্রুত উঠে লুঙ্গি পরে নেন।
ভয় না পেয়ে সোজা গিয়ে রোজের টুটি চেপে ধরেন, কটমট করে বললেন, খান কি মাগি, একটা কথা মুখ দিয়ে বাইর হইব তো তোর আর তোর মাইয়ার লাশ কালকে নদীতে ভাসামু আমি। একটা কথাও কবি না, মুখ বন্ধ রাখবি, নইলে প্যাটের তারাও হারাবি। এই বলে রোজকে ছেড়ে চলে গেলেন। রোজ এগিয়ে যায় তার মেয়ের পানে, তাই হাত পা নাড়িয়ে ছটপট করছিল আর মাকে ডাকছিল, মা, ও মা, আব্বা না অনেক খারাপ। তের মা তেকে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরেন নিজের বুকের সাথে। ভেবেছিল তার তেইটা তার বাবার ভালোবাসা পাবে, কিন্তু এখন তো তেই তখন কাঁদতে কাঁদতে বলল, মা জানো, আব্বা না ওই রাক্ষসটার মতো হয়ে গেছে, জানো মা, ওই রাক্ষসটাও আমার সাথে এমন করেছিল। তের মা তখন তের কথা শুনে থেকে সামনে বসিয়ে ব্রুকুসকে বললেন, রাক্ষস মানে কি হয়েছে তোর সাথে, বলতে সবটা আমার বল। তেই তখন তার সাথে ঘটে যাওয়া ঘটনা সবটা বলে দিল তার মাকে। সবটা শুনে তের মা স্তব্ধ বনে গেল। আমার মেয়েটার সাথে এত কিছু হয়ে গেল, অথচ আমি মা হয়ে কিছুই জানতে পারলাম না। এ কেমন মা আমি? আর এই জন্যই কি গঙ্গিওর কাছে এত টাকা ছিল? কঙ্কর বিছানো সরু রাস্তায় বসে কাঁদছেতেই আয়ু এসে দৌড়ে তেকে জাপটে ধরল, তার মাথায় হাত বুলিয়ে কান্না থামাতে লাগলো। তের মা রোজ সদর দরজার সামনে পাথর হয়ে দাঁড়িয়ে আছে, তার চোখের পানি শুকিয়ে দাগ হয়ে আছে। তিনি মা হিসেবে আসলেই ব্যর্থ। লিয়ার জাঙ্কুক দাঁড়িয়ে ছিল তার পিছনেই, লির মুখে রা পর্যন্ত নেই। জাঙ্কুক নিষ্প্রাণ, জিওনের চোখে জল। তবে এই চোখের জল কি তের জন্য দুঃখের নাকি অন্য কারণে সেটা বোঝা গেল না। জিওন কয়েক মুহূর্ত কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়। জিওন ভাবছে, তেই আমাকে কেন এই ব্যাপারে জানায়নি এই একটা বছর? আমি তের কাছে কোনো ছেলেকেও এখনো পর্যন্ত ঘেঁষতে দেয়নি, কারণ আমার তেই অপবিত্র হয়ে যাবে বলে। আমি তো দেখে ফিউর অবস্থা চাইতাম, আমি তো চাইতাম আমার তেই হবে আমার পবিত্র সঙ্গিনী, অথচ এতকাল যাকে পবিত্র মনে করে এসেছি আমি, তার গায়ে যে আগেই পুরুষের ছোঁয়া লেগেছে, এই সত্যিটাতেই আমার কাছ থেকে কিভাবে লুকালো? আমার তেই তো অপবিত্র হয়ে গেছে অনেক আগেই, নষ্ট হয়ে গেছে তেই। যেখানে আমি ভেবেছিলাম আমি তেইকে প্রথম ছুঁয়ে দেব, সেখানে তেইকে দুটো লোক আগে ছুঁয়েছে। এই অপবিত্র নষ্টা মেয়ের পিছনে আমি আমার জীবনের মূল্যবান একটা বছর ওয়েস্ট করলাম। এতটা গাধা কেন হলাম আমি? তের কান্না যেন কিছুতেই বন্ধ হচ্ছে না। জিন তের দিকে তাকাতে জিওনের রাগ ধপ ধপ করে জ্বলে ওঠে। এখন আর তের কান্না জিওনের মন গলাতে পারছে না। একে দেখলেই মনে হয় একটা ধোঁকাবাজ নষ্টা মেয়ে। জিওনের শায়ুর হাত থেকে তেকে ছাড়িয়ে তের চুল ধরে টেনে তোলে। লি ছুটে আসতে নাই, কিন্তু জাংকুক লির হাত ধরে বাধা দেয় লিকে। আয়ুকে চোখের ইশারায় পিছু হটতে বলে জাংকুক। জিয়ন ক্রোধান্বিত স্বরে তেকে বলে ওঠে, তুই এত বড় একটা সত্যি আমার থেকে লুকালি? আমাকে আগে বলিসনি কেন? হ্যাঁ, জবাব দে। তেই জিয়নের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো না, ম্লান মুখে চেয়ে রইল জিয়নের দিকে। আগে জানলে তো তোর মতো নষ্টা মেয়ের সাথে রিলেশনই করতাম না। বিয়ে তো দূরেরই কথা, গায়ে কলঙ্ক লাগিয়ে আমার জীবনটা নষ্ট করতে এসেছিস তুই। চরিত্রহীনা কলঙ্কিনী নষ্টা তুই। জিয়নের মুখ থেকে কথাগুলো শুনে তের মাথার উপর বাজ পড়লো যেন। এমনকি লি, আয়ু, রোজ ওরাও অবাকের চূড়ান্ত পর্যায়ে। জিয়ন সব কি বলছে? এই ঘটনায় তো জিয়নের উচিত ছিল তের জন্য কষ্ট পাওয়া, কিন্তু তা না করে উল্টো জিয়ন তেকে কথা শোনাচ্ছে। তে নির্বাক হয়ে তাকিয়ে রইল জিয়নের মুখের দিকে। তেই ভাবছে, আমি তো প্রথমে ভেবেছিলাম জিয়ন হয়তো রেগে আছে, তার তেকে ধর্ষণ করা হয়েছে এই ভেবে।
কিন্তু আসলে না, জিয়ন তো রেগে আছে কেন সে আমার মতো নষ্টা মেয়ের পিছনে ছুটলো, এই কারণে আমি স্তব্ধ। এই ছিল জিয়নের ভালোবাসা। জিয়ন তো আসলে আমার মনটাকে নয়, বরং আমার শরীরটা পাওয়ার জন্যই আমাকে ভালোবেসেছে। এখন আমি ধর্ষিত হয়েছি বলে জিয়ন আর আমাকে চায় না, তার মানে জিয়ন আসলে আমাকে ভার্জিন হিসেবে চেয়েছিল। এই কেমন দুনিয়া! জিয়ন একবারও আমার মনের অবস্থা বোঝার চেষ্টা করেনি। আমি যে ছোট থেকে এত ধকল, এত কষ্ট, নিদারুণ যন্ত্রণা, সেগুলো জিয়নের চোখে পড়েনি। আমার জীবনটা যে যাতা করে পিষে গেছে, সেই কথাটা একটিবারের জন্য জিয়নের মাথায় উধাও হয়নি। তার মাথায় এসেছে শুধু আমি নন ভার্জিন, নষ্টা, অপবিত্র, কলঙ্কিনী, চরিত্রহীনা। তের কান্না বন্ধ হয়ে গেল। জিয়নের কথাগুলো তের কানে বাজছে। এই চারটি শব্দ তের মাথায় ঘুরতে লাগলো অনবরত। তে আরো ভাবছে, এতে কি আমার হাত আছে? আমার দোষ কোথায়? আমি তো তখন জানতাম না যে আমাকে দর্শন করা হবে। আমি দর্শিত হয়েছি বলে আমি অপবিত্র। আমি কিছু জানোয়ারে থাবায় আমার সমগ্র হারিয়েছি বলে আমি নষ্টা, কলঙ্কিনী। আমি কি নিজে জেসে গেছিলাম? আমার নিজের সমগ্র হারাতে যে জিয়ন আমার গায়ে এত বড় কালো দাগ লাগিয়ে দিচ্ছে ভেবে তখন তেই অস্পষ্ট স্বরে শুধু বলল, আমি কি দোষ করেছিলাম জিয়ন? জিয়ন এতে করে আরো রেগে গেল। দোষ করে বলছিস? আমি কি দোষ করেছি? এত নিষ্পাপ সাজিস কেন তুই তেই? জিয়ন অগ্নি দৃষ্টিতে চেয়ে তের চুলগুলো আরো শক্ত করে ধরে ধরে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দোষের দোষী হচ্ছিস তুই। তুই কেন আমাকে জানাসনি? আমার জীবনটা কেন নষ্ট করলি তুই তেই? আমাকে আগে বললে তো আমি তোকে ভালোবাসতে যেতাম না কখনো, কোনোদিনও। তোর তো উচিত ছিল আরো আগে গলায় ফাঁসি দিয়ে মরে যাওয়া। গায়ে এত কলঙ্ক লাগিয়ে ঘুরিস কিভাবে তুই? লজ্জা লাগে না? স্লাট একটা। কথাটা বলতে দেরি, কিন্তু একটা শক্ত পুরুষালী হাতের চড় জিয়নের গালে পড়তে আর দেরি হলো না। শক্ত চড়ের আঘাতে জিয়ন কয়েক পা পিছিয়ে যায়। তের চুল ছেড়ে দেয়। তের অসার শরীরটা মাটিতে পড়ার আগে জাংকুকের এক হাত তেকে জড়িয়ে ধরে আগলে নেয় নিজের বুকে। জাংকুককে তেকে বুকে জড়িয়ে নিতে দেখে জিয়ন ক্ষুদ্র চোখে যায় জাংকুকের দিকে। সাপের ন্যায় ফুসফুস করে ওঠে জিয়ন, জংকুকের এত বড় সাহস হয় কি করে আমাকে চড় মারা? এই জংকুককে তো আমি আজ মেরেই ফেলবো ভেবে জিয়ন জাংকুকের দিকে তেড়ে এসে জাংকুকের কলার চেপে ধরে। আগুন ঝরা কণ্ঠে বলে, কত বড় সাহস তোর! তুই আমার গায়ে হাত তুলিস জাংকুক? তেকে আমি কয়েকটা কথা শুনিয়েছি বলে তোর খুব গায়ে লেগেছে, তাই না রে জাংকুক? কেন রে? শুনলাম তেই নাকি এইখানে তোর বাড়িতে থেকেছে এতদিন, আর আমাকে মিথ্যে বলতো সে নাকি তার দেশের বাড়ি। তের সাপোর্ট করছিস কেন? তে কি প্রতিদিন রাতে তোকে সার্ভিস দেয় নাকি জাংকুক? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আরেকটা চড়ে এসে জিয়নের গালে পড়ে। জাংকুক এবার আঙ্গুল তুলে জিয়নকে শাসালো। অনেক বাজে কথা বলেছিস, আর না জিয়ন, তেকে নিয়ে আর একটা বাজে কথা বলবি তো তোর মুখ আমি সেলাই করে দেব। জিয়ন গালে হাত রেখে চোখ লাল করে তাকালো জাংকুকের দিকে। রাগে তার সারা শরীর কাঁপছে। জাংকুক তখন আঙ্গুল তুড়ি মেরে জিয়নকে বলে, এখনই এখান থেকে বের হয়ে যাবি। আমার বাড়ির আশেপাশে তোকে যেন আর আমি দেখতে না পাই। গেট লস্ট ফ্রম মাই হাউস। আর তেকে বিয়ে করার কথা ভুলে যা। শেষ কথাটা শুনে জিয়ন যেন খুব মজা পেল। এমন ভাবে সে হাসতে লাগলো আর বলল, ওর মতো একটা
একটা সেকেন্ড হ্যান্ডেড মালকে কে বিয়ে করবে জাঙ্কুক? আর তুই, তোকে কে বিয়ে করবে আমিও দেখবো। তেই আমার জীবনটা নষ্ট করেছিস না? তোর মতো ইউজ করা মাল কার ভাগ্যে জুটে সেটা দেখার অপেক্ষায় আছি। তুই তো পচা বাসি হয়ে গেছিস। তেই কার কপাল যে পূর্বে তোকে বিয়ে করলে কোনো সুখ পাবে না তোর হাজব্যান্ড, কারণ তুই লুজ হয়ে গেছিস। জিওনের এসব কথা শুনে তে ফোফাচ্ছে। জিওনের কথাগুলো তীরের মতো বুকে এসে বিচ্ছে তের। সে এতটাই ফেল না। তের কণ্ঠ রুক্ষ। জিনকে প্রত্যুত্তরে যেন কিছু বলবে সেই শক্তি যেন ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে তের। জিন আরো কিছু বলবে ঠিক সেই মুহূর্তে তার কপালে একটা পাথরের টুকরো ছুঁড়ে মেরে দেন রোজ। সবাই পিছন ফিরে তাকালো। রোজের হাতে কতগুলো পাথর। সে জিওনের দিকে ছুটতে ছুটতে বলল, আরে যা যা, আমার মেয়েকে নিয়ে তোর ভাবতে হবে না জানোয়ারের বাচ্চা। আমি তো ভেবেছিলাম আমার মেয়ে সুখে আছে এখানে, কিন্তু তুই জানোয়ার যে আমার তের জীবনটাকে অন্ধকারে ঠেলে দিবি সেটা জানলে আমি কখনোই তেকে এই সম্পর্কে যেতে বলতাম না, আর না বিয়ে করতে মত দিতাম। ভালোই হয়েছে তোর মুখোশ খুলেছে, নইলে তো আমার মেয়েটাকে বিয়ের পর বিষ খেয়ে মরতে হতো তোর জ্বালায়। যা জানোয়ার যা, তুই চোখের সামনে থেকে যা, বিদেয় হ, না হলে আজকে আমি তোকেই মেরে ফেলবো। কেউ আটকালো না রোজকে। জিয়ন চলে যায়। এদিকে জাংকুক তেকে কোলে তুলে নিয়ে ঘরে আসলো। তেকে খাটে বসিয়ে দিয়ে জাংকুক চলে গেল নিজের রুমে। যাওয়ার আগে আয়ুকে বলে দিল তেকে আপাতত একা থাকতে দেওয়ার জন্য, আর রোজকে নিয়ে অন্য রুমে যেতে। সবাই চলে যায়। জাংকুকের কথা শুনে তে পায়ে মাথা গুজে বসে আছে। একটু পর পর তার শরীর কেঁপে কেঁপে উঠছে কান্নার ধমকে। পুরনো ক্ষতগুলো এখনো তরতাজা হয়ে আছে মনস্পটে। সিউলে যখন তে প্রথম পা রেখেছিল তখন তে ইন্টারমিডিয়েটে পড়ে। তের মা পাঠিয়েছিল তার একটা সুন্দর জীবনযাপনের জন্য। অবশ্য প্রথমেতেই এখানে নিজেকে মানিয়ে নিতে পারেনি। এখানে আসার পর ভালো খারাপ সব রকম বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছে তার, যার ফলে কিছু খারাপ অভ্যাসের সাথেও পরিচিত ঘটে তের। তার বন্ধুদের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পর ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয়ে যায়। তেই নিজেকে শক্ত করে, নিজেকে ভালোবাসার ভালো রাখার চেষ্টা করে। কি দরকার পুরনো স্মৃতি মনে করে বর্তমানকে নষ্ট করার? তার চেয়ে বরং অতীতটাকে একটা দুর্ঘটনা ভেবে বর্তমানকে আপন করে নেওয়াই শ্রেয়। অনার্স পড়ার পর থেকে তে কয়েকটা টিউশন করিয়ে নিজের পড়ালেখার খরচ চালাতো। তে তখন বাড়ির খবর কিছুই জানে না। শুধু মাঝে মাঝে তের মা লুকিয়ে তেকে ফোন করতো, কিংবা 2-3 মাসে একবার কিয়াদকে নিয়ে তেকে দেখতে আসতো। হোস্টেলের ভাড়াতে চালাতে না পারা তাকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল, হয় টাকা দিতে নয়তো চলে যেতে। হোস্টেলের খালা ছিল জল্লাদ মহিলা। তিনি হলের সবার সামনে থেকে যা তা বলে অপমান করে। তে অপমান সইতে না পেরে কানে ছোট স্বর্ণের দুলজোড়া দিয়ে চলে আসে সেই দিনই। রাস্তায় রাস্তায় ঘুরেতেই এই ভেবে যে সে কোথায় থাকবে। মা এখন আর টাকা দিতে পারে না, কারণ তার সৎ বাবা একটা টাকাও দিত না তার মায়ের হাতে। উপায় না পেয়ে তে একটা হসপিটালের চেয়ারে এক রাত কাটায়। তারপর আবার রাস্তায় উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। তার মেয়ে ফ্রেন্ডরাও হোস্টেলে থাকতো, যার কারণে তারা কিছুই করতে পারতো না। রাস্তায় হুট করে তখন দেখা হয়ে যায় লিসার সাথে। সেই সময় লিসার তের মাঝে সম্পর্ক ছিল শুধুই রুমমেটের। রুমমেট হিসেবে লিসা তেকে নিজের বাড়িতে নিয়ে আসে। 2 দিন লিসার বাড়িতে কাটানোর পর আর টিকতে পারে না তে সেখানে। লিসা প্রত্যেকটা মুহূর্ত তার বাবা মায়ের সাথে টাকা নিয়ে ঝগড়া করতো, আর ঝগড়া করে এসে তার সব রাগ ঝাড়তো বেচারি তের ওপর। লিসা ছিল খুবই উচ্ছৃঙ্খল। লিসা প্রায় সময় তের সাথেও ঝগড়া করত। এতে করে তের লজ্জা লাগছিল যে মাঝরাতে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ে। তারপর তেই আয়ুর সামনে পড়ে। আয়ু ছিল তের সিনিয়র। তের মায়া মায়া মুখ দেখে আয়ু তেকে নিজের বাসায় নিয়ে যায়। সেখানে জেনি আর আরেকটা মেয়ে ভাগাভাগি করে একটা ফ্ল্যাটে থাকতো। তেকে সেখানে রাখে আয়ু। জেনিও ছিল তের আরেক ক্লাসমেট। তে চাকরির জন্য অনেক জায়গায় আবেদন করে, কিন্তু যোগ্যতা অনুযায়ী কোনো চাকরি পায় না তেই। তবে তেই অনেক কুপ্রস্তাব পেয়েছিল একা থাকার দরুন। প্রথম তেই খুব ভয় পেত, কান্না করতো, কিন্তু ধীরে ধীরে এগুলো গায়ে শুয়ে গেছে তের। তে বুঝে গেছে এরকম হবে, তাই তে আর এইসবে পাত্তা না দিয়ে নিজের মতো করে চলতে থাকে। এদিকে চাকরি না পাওয়ায় হতাশাতেই 3টে টিউশনই করতো তেই। মাসে পেত মোট 13,000। কিছু মায়ের হাতে দিত আর কিছু নিজের কাছে রাখতো।
কিন্তু এতে করে তের চলতো না, টিউশনিও পেত না তেমন। একদিন দিক বেদিক শূন্য হয়ে এদিক সাথে ঘুরে বেড়াতে মাঝপথে আরো একবার দেখা হয় লিসার সাথে। সে নাকি তার কোন কাজিনদের এয়ারপোর্ট থেকে পিক করতে যাচ্ছে। তেও সেই পথেই যেত। লিসা সেদিন মুড খারাপ করতে চাইছিল না বলে তেকে সাথে করে নিয়ে যায়। লিসার কাছে কতগুলো মদের বোতল ছিল, সেগুলো তের হাতে ধরিয়ে দেয় লিসা আর বলে গাড়িতে যেন চুপচাপ বসে থাকে তেই। আর সেই দিনই তের দুটি অদ্ভুত মানুষের সাথে দেখা হয়। তাদের মধ্যে একজন ছিল জিয়ন। বৃষ্টির মাঝে জিয়নের সাথে দেখা হয়েছিল তের, এই জন্যই বর্ষাকালটাকে এত ঘৃণা করে তেই। এই বর্ষাকালে তার জীবনে বড় বড় দুর্ঘটনা ঘটে, যেমন বর্ষাকালে জিয়ন নামক দুর্ঘটনা তের জীবনে প্রবেশ করে। পরদিন সকালে লিসা তেকে ফোন দিয়ে বলে, আরে তেই শুন না, ও যে জিয়ন, মানে গতকাল যে ছেলেটাকে দেখেছিলি না, সে জিয়ন তোকে দেখে তো থমকে গিয়েছে। জিয়ন তো তোকে হন্যি হয়ে খুঁজছে। আমার কাছে তোর মোবাইল নাম্বার চেয়েছিল, কিন্তু আমি জিয়নকে তোর নাম্বার দেইনি। পরে আমার কাছ থেকে তোর ছবি চেয়েছিল, কিন্তু আমার কাছে তো তোর তেমন কোনো ছবি ছিল না। তবে আমার কাছে তো ফেয়ারওয়েলের একটা পুরনো ছবি ছিল, সেটা আমি জিয়নকে দিয়ে দিয়েছি। এভাবে লিসা তেকে জিয়নের সম্পর্কে আরো বলে। তুই জানিস জিয়ন অনেক খারাপ একটা ছেলে। জিয়নের নজর এখন তোর উপরে পড়েছে। এখন যেভাবেই হোক জিয়ন তোকে বন্দি করবেই। এইসব কথা শুনে তাই ভয় পেয়ে যায় অনেক। তার মাথায় বারবার একটা কথাই ভাবছিল, তার মানে কি আমার জীবনে আরো একটা সর্বনাশ হতে চলছে। আসলে তাই ভয় পেয়েছিল এই ভেবে যে জিয়ন নামক ছেলেটা যদি তার সৎ বাবার মতোই কিছু করে বসে তার সাথে। তারপর সেই দিনই তে দ্রুত লাগেজ গুছিয়ে চলে যায় ভূষণে, তার গ্রামের বাড়িতে। তে যখন বাড়িতে পৌঁছায় তখন প্রায় মধ্যরাত। বৃষ্টিতে তাদের বাড়ির রাস্তায় কাদা মাটিতে ভরে গিয়েছিল। ফোনে কোনো চার্জও ছিল না যে মাকে কল করবে। টিন শেডে সে পুরনো বাড়িটি দেখে তেই আতঙ্কে গায়ে কাটা দিয়ে ওঠে তের, কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও নেই তের কাছে। তে পা টিপে টিপে ঘরে যায়। দরজা খোলাই ছিল। তের বুক টিপ টিপ করছিল ভয়ে। অন্ধকারে সে কিছুই ভালো করে দেখছিল না। বিজলি চমকানোর আলোতে পা ফেলে ফেলে এগিয়ে যাচ্ছিল তেই। তে অনেকবার তার মাকে ডাক দিল, এমনকি ছোট ভাই কিয়াতকেও ডাকলো, কিন্তু কেউ সাড়া দিল না। তখনই কে কর্কশ শব্দের একজন পুরুষের কণ্ঠ শুনে তের সারা গা ঠান্ডা হয়ে যায়। এই কণ্ঠটা তের চিনা। তে বড় বড় শ্বাস নিয়ে হাত মুষ্টিবদ্ধ করে পিছনে ফিরে আবারও বিদ্যুৎ চমকায়। দেখে বিশ্রী হাসি হেসে লোকটি তার দিকে চেয়ে আছে। আরে আমার তেই মাঝে এতদিন পর আব্বার কাছে আসলি মা? লোকটা এগিয়ে আসছিল তের দিকে। তের হাত পা কাঁপতে থাকে। এই লোকটা এখনো তাকে মনে রেখেছে। আব্বা তোমাকে কত মিস করেছি। আম্মুটা আমার, করুণ মুখ করে বলল গাঙ্গেয়। মা কোথায়? কম্পিত গলাতের। তো তোমার মা তো আর আমার সাথে থাকে না তে। আম্মু, তোমার মাও অনেক খারাপ। আমার থেকে তোমাকে আলাদা করেছে, এখন আমার ছেলেটাকেও আলাদা করেছে। আসলে তে জানতো না যে তার মা এখন আর এখানে থাকে না। তার মা ফোনে কথা বললে নিজে কি পরিস্থিতিতে আছে সেটা কখনোই তাকে জানতে দিত না। 1 মাস হলো তোমার মা আমাকে ছেড়ে 30 সাল চলে গেছে। আমার সাথে নাকি সংসার করবে না। বলো তো, বউ ছাড়া এই বৃষ্টি রাতে একা একা থাকা যায়? গাঙ্গেয় এমন অসংলগ্ন কথা বলতে থাকে যে তের গা ঘিন ঘিন করা শুরু করে। গাঙ্গেয় তারপর তের দিকে চেয়ে কুৎসিত একটা হাসি হেসে বলে, তোমার মা চলে গিয়েছে তো কি হয়েছে? আমার তেই আছে না, তাই না মা? তুমি আছো না বাবার সাথে?
এই বলে গাঙ্গেয়দের হাত ধরতে যাতে তখন তার সর্বশক্তি প্রয়োগ করে গাঙ্গেয়র মুখ বরাবর ঘুষি মারে। উল্টে পড়ে গাঙ্গেয়। তে দ্রুত লাগেজটা হাতে নিয়ে চলে যেতে নেয়। অন্ধকারে এলোমেলো পা ফেলে হঠাৎ দরজার নিচে কাঠের সাথে পা বেজে উল্টে পড়ে তে। গাঙ্গেয় তখন তের পা ধরে টান দেয়, শক্ত করে চেপে ধরে তের ঝুঁটি। তে ছটপট করছিল। আজ সারাদিনে তে কিছুই খায়নি। তার উপর এতটা পথ ক্লান্ত থাকার দরুন সে গাঙ্গেয়র সাথে পেরে ওঠে না। কেঁদে ওঠেতেই গাঙ্গেয় হাঁটু দিয়ে তেকে চেপে ধরে, এক হাতে তের গলা চেপে ধরে, আরেক হাতে তের জামা টানতে থাকে। তে প্রাণপণে চিৎকার করছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তার চিৎকার গলা অব্দি আটকে গেল। আর চিৎকার করলেও কি এই ঝড় বৃষ্টিতে কেউ শুনতো কিনা সন্দেহ আছে। তেই মা, এমন করিস না, আব্বা তোকে আজ অনেক আদর করবো তেই, ঠিক সেই দিনের মতো। গাঙ্গেয়র চোখ ছকছক করছিল। গাঙ্গেয় যখন তের টপ ছিঁড়ে তার বুকে হাত দিতে না, ঠিক তখনই কিছু একটা গাঙ্গেয়র মাথায় জোরে আঘাত করে, যার ফলে গাঙ্গেয় তেকে ছেড়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। তেকে কেউ ধরে উঠায়। সেই সময় আরেকটা বাজ পড়ে। সেই আলোতে তে দেখে একটা সুদর্শন চেহারার যুবক তার চোখের সামনে দাঁড়িয়ে আছে।